তখন অ্যালিস এসে কান্নাকাটি করতেছিল আর গল্প করা হয় নাই। তো আমি ভাবলাম যে আবারও গল্প করতে বসি। আজকে তো অনেক টাইম আমার, আর আমি তো হচ্ছে যে রবার্ট ব্রুস, 100 বার ট্রাই করবো, 100 বার ট্রাই করবো। আমার ধৈর্যের কোনো সীমা পরিসীমা কিচ্ছু নাই। আজকে বলছিলাম না যে আজকে ভাবছি যে আজকে আমি সারাদিন লাইভে থাকবো, আপনাদের সাথে সারাদিন আমি গল্প করবো। কি চিন্তা ভাবনা না, সারাদিন আপনাদের সাথে গল্প করবো, আপনাদের আর খেয়ে দিয়ে কাজ নেই। যাই হোক, সামথিং হ্যাপেন, লাইক আমি আসলে কমেন্টগুলো পড়তে পারতেছি না। আপনারা বেশি বেশি কমেন্ট করেন, দেখি আমি পড়তে পারি কি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড আনাদার স্মল লাইভ। আপনি দেখতে অনেক সুন্দর, দেখে অনেক ভালো লাগলো। আমার পরিবারে আপনার দাওয়াত রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার কমেন্টসটা পেয়ে আমি বুঝতে পারলাম যে আসলে কমেন্টসে কোনো বাধা নাই, কারণ অনেকক্ষণ থেকে আমি লাইট ছাড়া, লাইট সহ। অন্য কালার দেখি। ও, দিস ইজ অলসো নাইস, সফট, ওয়ার্ম। এটা আগে যেটা ছিল না, যেটা সুন্দর। এমডি আরাফাত শেখ। বুড়োকে বুড়ো বললে কেউ মাইন্ড করে না, আর আমি তো আরও করি না। হ্যালো সিস, হ্যালো। এই যে এমডি আরাফাত শেখ, আপনাকে আবারও বলছি যে বুড়ো মানুষকে বুড়ো বললে কেউ রাগ করে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি বলছেন আর আমি রেগে গেছি, তাহলে আপনার অ্যাবসলিউটলি ভুল ধারণা। ও লাইলা আপু, জি কেমন আছেন বলেন। সো সমসাময়িক ঘটনা গল্প করি আপনাদের সাথে। কি কি জানতে চান বলেন, সুন্দর সুন্দর কোয়েশ্চেন করবেন, সো দ্যাট আমি সুন্দর সুন্দর অ্যান্সার দিতে পারি, আর আপনাদের সাথে অনেক 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 গল্প এবং আড্ডা দিতে পারি। তা আমার মাথায় সবসময় কোনো কিছুই ঢুকে না লাইভ করার সময় যে আমি এটা নিয়ে কথা বলবো, ওটা নিয়ে কথা বলবো। তো কেউ যখন কিছু বলে তখন দেখা যায় যে আমি বলে ফেলছি। কালকে গিয়েছিলাম কেয়াপুর ওখানে। আজকে আমার ফেস দেখে আপনারা মনে করতে পারেন যে কেউ আমাকে মেরেছে বা আমি ব্যথা পেয়েছি, বাট এটা না। কালকে আমি কেয়া শেক্স মেকওভার সেলুনে গিয়েছিলাম, একটা অ্যাস্থেটিক সার্ভিস নিয়েছি, যার কারণে আজকে আমি ফেস ওয়াশও করি নাই এখন পর্যন্ত, হয়তো করবো কিছুক্ষণ পরে আপুর সাথে কথা বলে। তারপরে হচ্ছে মুখে কোনো কিছু, এই যে কালকের কাজলগুলো এখনও রয়ে গেছে, মেকআপগুলো রিমুভ করতে পারিনি। তো এই অবস্থায় আছি। অ্যান্ড আমার কমেন্টটা পড়ো। মেঘ বালিকা বালিকা, কেমন আছো লাইলা ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্ট কমেন্ট করেছি, রিপ্লাই দাও। আচ্ছা, যুব আহমেদ। মামুনের মাকে নিয়ে কিছু বলেন। আচ্ছা, ওনাকে নিয়ে সবাই ট্রল করে, খারাপ কথা বলে। আমিও বলেছি অনেক সময় রাগের বশবর্তী হয়ে বা রেগে গেলে বলেছি ওনার কোনো অ্যাক্টিভিটিসে যখন, বিকজ আমার সাথে তার যোগাযোগ নাই, আমি তার সাথে যোগাযোগ করতে পারি না। 2024 সালে যখন মামুন আমার বাসা থেকে চলে গেল, তো তখন শরীয়তপুরে চলে গিয়েছিল মামুন ওদের গ্রামের বাড়িতে, এবং সেখানে যে মামুন ওর যত আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে বলে দিছে যে তাদের মোবাইল থেকে যেন আমাকে ব্লক করে দেওয়া হয়। সো ওই 2024 সালের 14ই মার্চ থেকে নিয়ে আজকে 2026 সালে আমি তার সমস্ত পরিচিত মানুষের ব্লক লিস্টে আছি। তার মা বাবা, ভাই বোন, খালা খালু, চাচা চাচি, তার বন্ধু বান্ধব সবাই কিন্তু আমাকে ওই এত বছর থেকে ব্লক করে রেখেছে। তো তাদের সাথে আমার কথা বলার কোনো সুযোগ নাই। তাদেরকে আমি কখনো কল করতে পারবো না, বা পারছিও না, ইচ্ছা থাকলেও পারছি না। বা তারা হয়তো কল করলে করতে পারবে, বাট তারাও চায় না আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে। সো 2 বছর আমি তাদের ব্লক লিস্টে, মোর দেন 2 ইয়ার্স, হ্যাঁ মোর দেন 2 ইয়ার্স আমি তাদের ব্লক লিস্টে আছি। তো আছে না যে দেখা যায় যে তার কোনো অ্যাক্টিভিটিস, আমি জানি যে উনি আসলে অনেক সহজ সরল মহিলা, অ্যান্ড আছে না, উনি তো হাউস ওয়াইফ, উনি তো জব করেন না, বা উনি এই মুহূর্তে বিজনেস করছেন না, হয়তো আগে করেছেন। তো ওনার অনেক কিছু সম্পর্কে ধারণা নাই,
বা ওনার আশেপাশে অনেক মানুষ অনেক কিছু বলে, তাকে উস্কায় দেয়। হ্যাঁ, উস্কায় দেওয়ার মানুষের কিন্তু অভাব নাই। সো তাকে উস্কায় দেয়, যেটার জন্য উনি অনেক কিছু বলে ফেলেন। তো তখন যখন আমি রেগে যাই তার কোনো অ্যাক্টিভিটিসে, তার কথাবার্তায়, তো তখন আমি দেখা যায় যে লাইভে এসে তাকে বলতেছি, এই তুমি এটা করো না, ওটা করো না, সেটা করো না। তো কারণ তাকে তো আমার ডাইরেক্টলি বলার কোনো ওয়ে নাই। তো তার মাকে নিয়ে আমার অনেক 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 সুন্দর স্মৃতি আছে, অনেক সুন্দর স্মৃতি, অনেক অনেক সুন্দর স্মৃতি আছে। যেমন হচ্ছে যে তার সাথে প্রথম দিন আমি যেদিন কথা বলেছিলাম লাইফে, তো সেদিন ফার্স্ট দিনই আমি তার মার সাথে, মানে তার মা আমার সাথে ভিডিও কলে কথা বলেছে। তো জিনিসটা অনেক মধুর, মানে তার সাথে আমার সম্পর্কটা, তার মা বাবা প্যারেন্টস সবার সাথে একসাথেই সম্পর্ক দিয়ে শুরু হয়। তো তার মা অলওয়েজ খুব পজিটিভ ছিলেন আমাদের রিলেশনের ব্যাপারে। অ্যান্ড যখন আশেপাশের লোকজন কেউ খারাপ কিছু বলতো, তো তখন উনি বলতেন যে মামুন তার বউকে কোলে নিয়ে থাকুক, কোলে করে সিঁড়ি দিয়ে নামাক, নাকি কোলে করে ঘরে নিয়ে যাক, তাতে আপনাদের কি, ওর ওয়াইফ, ও যা ইচ্ছা তাই করবে। মানে উনি এতটাই প্রোটেক্টিভ ছিলেন। এই কথাটা বলার কারণ হচ্ছে, তারপরে উনি বলতেন যে লায়লা আমাদের জন্য যেই ধরনের রাস্তায় হেঁটেছে, এই ধরনের রাস্তায় ও জীবনে হাঁটে নাই। সত্যি কথা, ওরা যেই জায়গাটায় ছিল, ওই জায়গাটায় মানে কোমর পর্যন্ত ড্রেনের পানিও ছিল, এরকমও হয়েছে। সেখানে গাড়ি ঢুকতো না। এই যে মিরপুরে গাড়ি না ঢোকার মতো, তাদের ওই জায়গাটায় গাড়ি ঢুকতো না। আমাকে গাড়িটা মেইন রোডে রেখে 3-4টা ভেঙে ভেঙে রিক্সায় করে যেতে হতো, এবং এমন একটা পর্যায়ে যেখানে যেখানে রিক্সাটাও যেত না, যেখানে ওই ড্রেনের পানি দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো একটা অবস্থায়। তাও আমি যেতাম তাদের সাথে দেখা করার জন্য ওইসব জায়গায়। তো উনি এই কথাটা বলতেন যে লায়লা আমাদের জন্য এমন সব রাস্তায় হেঁটেছে যে এইসব রাস্তায় সে কোনোদিন চোখেই দেখে নাই। সত্যি কথা এগুলো। তারপরে প্রথম দেখা হওয়ার পরে উনি আমাকে তাদের বাড়িওয়ালার বাসায় দেখা করতে নিয়ে গেছেন। ওই দিনই ফার্স্ট ওনার সাথে দেখা আমার। তারপরে উনি ওনাদের যত মানে আছে না যে ফ্যামিলি ওরিয়েন্টেড যত রকম প্রোগ্রাম, এই এই আত্মীয় স্বজনের বিয়ে, শাদী, জন্মদিন, যত ধরনের প্রোগ্রামে উনি সবসময় আমাকে সাথে নিয়ে গেছেন। সব ইভেন ওনাদের গ্রামের বাড়িতেও মামুনের চাচাতো ভাই বোনের বিয়েতেও আমি গিয়েছি। তো এই এই জিনিসটা হতো আর কি। অ্যান্ড শি ওয়াজ ভেরি, ওর ফুপু মারা গেল, যেটা ছিল লাস্ট আমার ওদের শরীয়তপুরে যাওয়া, তখন ওদের ফুপু মারা গেছে। তো তখনও উনি আমাকে ওই যে ওই বাড়িতে নিয়ে গেছেন, খাওয়াইছেন দাওয়াইছেন, গাড়িতে করে উঠাই দিয়েছেন। তো এই এই জিনিসটা হয়েছে আর কি। উনি আমাদের যে ড্রাইভার ছিল মাসুম, তাকে খুব আদর করতেন, খুবই ভালোবাসতেন। আমাদের যে কাজের লোক যারা ছিল তাদেরকেও খুব ভালোবাসতেন, এবং তারাও তাকে ভালোবাসতো। এমন না যে তারা তাকে ভালোবাসতো না। উনি আসলে আমার রান্নাঘর সুন্দর করে গুছিয়ে দিত, বলতে যাই তোমার কাজের লোকগুলো আরে দিয়ে ঠিক মতো কাজ করাও না, এই করানো না। কাজের লোকদেরকে দিয়ে কাজ করানো যে কি ডিফিকাল্ট, এটা ওনাকে কে বুঝাবে। আর আমি তো জব করতাম, সারাদিন আমি বাসায় থাকতাম না, কাজের লোকের উপর আমি ডিপেন্ডেন্ট। সো উনি আর কি আমার রান্নাঘর এগুলো উনি সুন্দর করে গুছাইতেন, বলতেন যে এইভাবে গুছা, ওইভাবে গুছা। এখনও আছে। আমরা যখন এই বাসাটায় আসি, তো তখন উনি আমার ওই যে ফলস সিলিংয়ের মধ্যে আমার অনেক আছে, যে অনেক হাঁড়ি পাতিল এগুলো অনেক কিছু আছে। তো উনি আমাকে বলছেন যে তুমি তো কিছু রান্না করো না, হ্যাঁ এইসব তো এইসব এক্সপেন্সিভ হাঁড়ি পাতিল দিয়ে তো আর কাজের লোক রান্না করবে না, তুমি এগুলো তুলে রেখে দাও। তো আমি তুলে রাখি নাই, ওগুলো উনি নিজের হাতে ওই ফলস সিলিংয়ের উপরে তুলে রাখছে, এবং এখনও ওগুলো ফলস সিলিংয়ের মধ্যেই আছে। কারণ ওগুলোতে না আমি রান্না করব, না ওগুলোতে আমাদের কাজের লোক রান্না করবে, ওই ফলস সিলিংয়ে রেখে দিছে, ফলস সিলিংয়ের মধ্যেই আছে। তারপরে উনি আরও বলি, উনি মানে ওনাদের যে গ্রামের বাড়িতে উনি অনেক অনেক শাক সবজি লাগাতো, কাঁচা মরিচ, শুকনা মরিচ, এই সেই হাবিজাবি, কাঁঠাল, কলা, যাই হইতো, একটা কাঁঠাল হইলেও মনে হয় কাঁঠালটা আমার বাসায় আসতো। হ্যাঁ, উনি এভাবে পাঠিয়ে দিত। উনি শাক টাক আমি খেতে পছন্দ করতাম, তো উনি আমার পছন্দের জিনিস রান্না করতো সবসময়। আমি দেখছি যে সে আমার পছন্দের জিনিস অনেক রান্না করতো। অনেক দিন আমরা একসাথে ছিলাম, তো তো অনেক ভালো স্মৃতি অবশ্যই আছে, এবং যে সে ভালো স্মৃতি আছে সেটা আসলে আমার ডিনাই করার কোনো উপায় নেই। হ্যাঁ, রাগ করে আমি অনেক কিছুই বলি, বিকজ অনেক কিছু ভুল, অনেক কিছু আমার চোখে ঠিক না, কিন্তু
মানে যেটা বলে যে ভালো স্মৃতিও কিন্তু অনেক আছে। তারপরে বাচ্চাদের জন্য দুধ নিয়ে আসতো, ওনাদের যে মানে গ্রামে একদম খাঁটি দুধ পাওয়া যায়, যে বলতো না যে 20 কেজি দুধ নিয়ে আসতো টমি আর মাইলো আর মামুনের জন্য, উনি এরকম বাচ্চাদের জন্য দুধ নিয়ে আসতো। আমার বাচ্চারা তো দুধ খায় না, তারপরও নিয়ে আসতো, মামুনকেও খাওয়াতাম এটা সেটা। শাক নিয়ে আসতো, কাঁঠাল নিয়ে আসতো, আম নিয়ে আসতো। আমি এবার বলতেছিলাম যে আমাকে এবার আম, মানে গতবার পর্যন্ত মনে হয় আম খেতে পেরেছি তাদের বাড়ির, এবার উনি আমাকে আম পাঠায় নেই, আমের আচার পাঠায় নেই, উনি আমাকে বয়ম ভর্তি ভর্তি করে আচার পাঠাতো, মানে উনি আমের আচার, বড়ের আচার, এরকম বয়ম ভর্তি ভর্তি করে আমাকে পাঠাতো। তো আছে না একটা সংসারে কিন্তু এতটা বছর অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, অনেক ভালো ভালো স্মৃতি আছে। তো ওনার, আমার মনে হয়, আমি মানে যেই কারণে আমি রাগ করি, আমি যে কারণে বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ফ্যামিলি ছিলাম, হ্যাঁ, আমি ফিল করি, আমি যেটা বলি সেটা হচ্ছে যে তুমি আমার ইনলজ হও আর যেই হও, তুমি ওয়ান্স মাই, আমি তোমাকে একবার ফ্যামিলি হিসেবে স্বীকৃতি দিয়েছি, সো তুমি আমার ফ্যামিলি। হ্যাঁ, তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যাক, তুমি আলাদা হয়ে যাও, বা তোমার ছেলের জন্য তুমি অন্য বউ খুঁজে নাও, সেটা অন্য ব্যাপার, বাট তোমার সাথে যেহেতু আমার একটা ফ্যামিলি বন্ডেজ ছিল একবার, সো আমি তোমাকে অলওয়েজ ওভাবে ফ্যামিলি হিসেবেই ট্রিট করব, আমি করিও। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আমি রাগ করে না হয় বলবো, বিকজ আমি তার ফ্যামিলি মেম্বার, কিন্তু লিখন রাগ করে তাকে কিছু বলতে পারবে না, বা লিখন তাকে আজে বাজে কোনো কথা বলতে পারবে না, অন্য মানুষ তাকে আজে বাজে কিছু বলতে পারবে না। আমার কথা হচ্ছে এটা, উনি হয়তো মা হিসেবে অনেক ভালো, উনি হয়তো শাশুড়ি হিসেবে অনেক ভালো, বাট সোশ্যাল মিডিয়াতে উনি ওই ভালো জিনিসটা বুঝে না, উনি ওনার মতো ওইভাবে, মামুন যেটা বলে যে আমার মা খুব সহজ সরল, মানে উনি ওনার মতোই উনি এক্সপ্রেস করে যায়। হ্যাঁ, গ্রামের মানুষরা যেরকম থাকে ওইভাবে উনি এক্সপ্রেস করে যায়। তো সবারই ভালো খারাপ দিক থাকে, যেটা হচ্ছে যে তাকে নিয়ে কেউ যখন খুবই নোংরা ভাষায় কথা বলে, বা খুবই আজে বাজে টাইপের কথা বলে, তখন সেটা আমার খারাপ লেগেছে, অ্যান্ড আমি বলেছি আমি আমার খারাপ লেগেছে। অ্যান্ড আমার ধারণা মামুন জেল থেকে বের হয়ে লিখনকে অনেক শাস্তি দিবে, কারণ কারো মাকে নিয়ে এইভাবে তুমি প্রাইভেটলি বলো সেটা আলাদা কথা, তুমি আমাকে মোবাইলে বলো বা টেক্সট করো সেটা অন্য জিনিস, কিন্তু এতগুলো সংবাদ মাধ্যমের সামনে লিখন এভাবে বলছে, এটা আসলে আমার মনে হয় না যে মামুন জেল থেকে বের হয়ে এসে লিখনকে সে কিছু বলবে না, এটা আমি ভাবতেই পারছি না। তো যাই হোক, এই গল্প শেষ। মহিলা আবার নতুন নাটক, আপা কি বুড়ি হবে না? আমি অলরেডি আমার লাইফের শেষ পর্যায়ে, বুড়ি তো মানে মানুষ তো মনে হয় 30 পরে বুড়ি বলে, সো আমি সেখানে তো আমার তো আরও 22 বছর বেশি বয়স হয়ে গেছে, সো আমি কেন বুড়ি হব না? এগুলো আসলে কোনো গল্প করার টপিক না। অনেক কঠিন লাগছে, হঠাৎ এত ভালো না আসলে। এই যে মানুষ জানতে চাইলো না যে মামুনের মার ব্যাপারে, ওনার ব্যাপারে নেগেটিভ কথা তো অনেক বলেছি, বাট ওনার ব্যাপারে ভালো কথাও আছে, সেগুলো আমি বলতে পারি। সবারই ভালো এবং খারাপ দিক আছে। আমরা যখন কারোর উপরে রেগে থাকি তখন তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলি, বাট নর্মাল টাইমে দেখা যায় যে তার সাথেও আমার কোনো ভালো মধুর স্মৃতি ছিল। বা আজকে যতবার লাইভ করছি ততবার অ্যালিস কাঁদতে কাঁদতে আসছে। আপু আমার পেজটি চেক করে যাবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হাই 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 হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? সো আমি আচ্ছা, সমসাময়িক ঘটনা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা মানুষের, মানে আমার খুব কাছের একজন মানুষ, আমার খুব ক্লোজ একজন মানুষ, এবং খুব ফেমাস বাংলাদেশে ছাড়াও দুনিয়ার অনেক কান্ট্রিতেই ওনাকে চিনেন। অ্যান্ড
তাকে আমি ভীষণ ভালোবাসি এবং সেও আমাকে ভীষণ ভালোবাসা দেখায়, সেই ফেমাস সুদর্শন ব্যক্তিটা। তো তার সাথে আমার পার্সোনালি সম্পর্ক খুবই ভালো এবং তার প্রতি আমার অলওয়েজ খুব রেসপেক্ট আছে। তো আমি রিসেন্টলি তার একটা বক্তব্য শুনেছি, তো শুনে আমি খুব মানে আছে না যে মানুষের আসলে দুইটা ফেস থাকা উচিত না, মানুষের আসলে একটা ফেসই থাকা উচিত। তো ওই বক্তব্যে উনি বলেছেন যে আমি টিকটকারদের সাথে কোনো প্রোগ্রাম শেয়ার করতে চাই না, আমি টিকটকারদের সাথে কোনো অনুষ্ঠানে দাঁড়াতে চাই না, বা আমি টিকটকারদের সাথে কোনো ক্যামেরাবন্দি হতে চাই না। তো কথাটা হচ্ছে আমাকে ইন্ডিকেট করেই বলা হয়েছে। সো প্রথম কথা হচ্ছে আই এম নট এ টিকটকার। টিকটকার হওয়ার জন্য যেই ভালো ভালো গুণাবলীগুলো দরকার, সেই ভালো ভালো গুণাবলীগুলো আমার নেই এবং আমি প্রফেশনালি বা শখের বসেও টিকটকার না। আমি একজন টিকটক ইউজার বলতে পারেন, যে আমার একটা টিকটকে অ্যাকাউন্ট আছে এবং আমি মাঝে মাঝে সেখানে রিলস আপলোড করি। বাট টিকটকার বলতে, জেনুইন টিকটকার বলতে যেটা বোঝায় যে সুন্দর লিপসিং করা বা ড্যান্স করা, সেগুলো আমি কোনোভাবেই পারি না এবং প্রফেশনাল টিকটকার আমি না। সো আমাকে যখন কেউ ইন্ডিকেট করে বলে যে একজন টিকটকারের সাথে আমি স্ক্রিন শেয়ার করতে রাজি না, প্রথমত যে আমি, বাবু আসছে, আচ্ছা ওর গোসল হয়েছে, ঠিক আছে, এসে টিভি টিভি দেখো, নাহলে ভাত খেয়ে ফেলো, বাবু আসার আগে ভাতটা খেয়ে ফেলো, যাও চট করে ভাতটা খেয়ে ফেলো দুজনে, যাও, বাবু আসলে ভাত খাবা, যা ওখানে রান্নাঘরে যেয়ে দেখবা, প্রতিদিন কিভাবে জানো, যাও আসো। এই যে আমি মেকআপ ছাড়াই আছি। তো এখন যেটা হচ্ছে যে আমার সাথে উনি স্ক্রিন শেয়ার করতে রাজি না, এই কথাটা হচ্ছে কি আমার কাছে একেবারে নতুন না। কারণ টিকটকের বড় বড় যারা সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি, তারাও আমার সাথে স্ক্রিন শেয়ার করতে রাজি হয় নাই একটা টাইমে, এবং এখনও হয়তো রাজি হবে না বা ফিউচারও হবে না। সো স্ক্রিন শেয়ার করা না করা ব্যাপারটা একদম ব্যক্তিগত চয়েস, কিন্তু মানে এইভাবে বলাটা আমি মনে করি যে ইট ওয়াজ নট রাইট, যে আমি একজন টিকটকারের সাথে একই প্ল্যাটফর্মে যেতে রাজি না বা একই ক্যামেরায় রাজি না, একই ক্যামেরায় বসতে রাজি না। মানে আমি ওনাকে বলতে চাই যে আপনি কিছু কিছু অনুষ্ঠানে, কিছু কিছু বিউটি প্যাজেন্টের, কিছু কিছু বড় বড় অনুষ্ঠানে আপনি যখন জাজ হয়ে বসেছিলেন, সেই একই জাজের আসনে কিন্তু আমিও বসেছিলাম। আপনি যদি আমাকে টিকটকার বলেন, সে একজন টিকটকার বা একজন ক্রিঞ্জ ক্রিয়েটার হিসেবেও আমি কিন্তু ওরকম কিছু কিছু বিউটি প্যাজেন্টের, বিউটি কন্টেস্টের কিন্তু আমি আপনার একই সারিতে আমি কিন্তু জাজ হয়েই বসেছিলাম। সো কাউকে ছোট করে আসলে কেউ কখনো বড় হতে পারে না। হয়তো আপনি এখন অনেক বড় হয়ে গেছেন, অনেক বড় একটা প্ল্যাটফর্মে আছেন, অনেক রেসপেক্ট কামাচ্ছেন, অ্যান্ড আপনিও আমার অনেক ভালোবাসা এবং সম্মানের মানুষ, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার যেরকম একটা সেপারেট জায়গা আছে, সেরকম আমারও একটা সেপারেট জায়গা আছে। আপনি এবং আমি কখনোই একই প্ল্যাটফর্মের মানুষ না। আমার জায়গায় আমি রেসপেক্টফুল, আপনার জায়গায় আপনি রেসপেক্টফুল। হয়তো আপনি এভাবে বলতে পারতেন যে আমি লায়লার সাথে স্ক্রিন শেয়ার করতে রাজি না, বা লায়লার সাথে আমি একই ক্যামেরার ফ্রেমে বন্দি হতে চাই না, এটা না বলে আপনি বলেছেন যে একটা টিকটকার যেখানে থাকবে সেখানে আমি থাকবো না, বা আমি যেতে চাই না, আমি একা যেতে চাই। তো কখনোই কোনো প্ল্যাটফর্মকে ছোট করে দেখা আসলে ঠিক না। আমি আপনাকে এটাও বলতে চাই যে আপনি এখন যে অবস্থানে আছেন, আপনার চেয়ে অনেক বড় বড় অবস্থানে অনেক টিকটকার আছে এবং তারা অনেকভাবে সম্মানিত। এবং টিকটকার বলে আসলে কাউকে স্মল করতে চাইলেও স্মল করা হবে না, কারণ আপনি নিজেও কিন্তু টিকটক ইউজ করেন এবং আপনি কিন্তু নিজেও টিকটক বানান। তো সেই হিসেবে আমাকে যদি আপনি পয়েন্ট করে বলেন যে আমি একজন টিকটকার, সেই হিসেবে আপনিও কিন্তু একজন টিকটকার, ঠিক আছে? তো আপনি হয়তো আজকে অনেক বড় হয়ে গেছেন, জাস্ট মনে রাখবেন যে যেই সম্মানটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছে, সেই সম্মানটা কেড়ে নেওয়া কিন্তু আল্লাহ তাআলার পক্ষে কোনো রকম অসম্ভব না। বড় হয়ে গেলেই যে অন্য মানুষকে ছোট করতে হবে বা অসম্মানিত করতে হবে, এটা আসলে ঠিক না। বাট স্টিল আপনি যেটাই বলেছেন আমি শুনেছি, তারপরেও আমি আপনাকে রেসপেক্ট করি। আপনি আপনার জায়গা থেকে, আপনি আমার কাছে একজন সম্মানিত মানুষ এবং আপনাকে আমি সবসময় এই ভালোবাসার জায়গায় রেখেছিলাম, এখনও রাখবো। বাট আমি জাস্ট যেই মেসেজটা দিতে চাই, সেই মেসেজটা হলো যে আপনি যেই জায়গাটার অহংকার করছেন, সেই জায়গাটা কিন্তু চিরস্থায়ী না। হ্যাঁ, কিন্তু
আপনি আমার প্রতি যেই ব্যবহারটা দেখালেন, এই ব্যবহারটা কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার মনে থাকবে। মেকআপ ছাড়া, আমি তো মেকআপ ছাড়াই আছি, আমি জাস্ট লিপ গ্লস দিলাম আপনাদের সামনে, আমি মেকআপ ছাড়া, মেকআপ ফিল্টার কোনো কিছু নাই। এই যে জাস্ট লিপ গ্লসটা দিলাম, এই লিপ গ্লসটাও তুলে ফেলা যায় আপনাদের যদি এতই মনে হয়। যে এই যে লিপ গ্লসটাও তুলে ফেললাম, হইলো এখন মেকআপ ছাড়া। আমি আপনার সাথে থেকে নাদুস নুদুস হতে চাই প্রিয়। শুনেন, মানে মামুন চলে যাওয়ার পরে, মামুন আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে অনেক 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 পুরুষ আমার লাইফে আসতে চাইছে, হ্যাঁ। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, মজার ব্যাপার হচ্ছে যে এমন এমন মানুষ আমাকে মেসেজ দিয়েছে এইভাবে যে আমার বয়স 15, আমি তোমার সাথে প্রেম করতে চাই, বা আমার বয়স 20, আমি তোমার সাথে লিভ ইনে থাকতে চাই। মানে যেই লোকটা হয়তো আমাকে একটা লাইভে এসে গালাগালি করতেছে, বকাঝকা করতেছে বা আজে বাজে কথা বলতেছে, সেও আমার ইনবক্সে যে বলতেছে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে লিভিংয়ে থাকতে চাই, আমি অনেক কোচি, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ভালোবাসা কিন্তু ওই যে মানুষের বয়স, মানুষের অবস্থান, সব সময় কিন্তু এটা হয় না, ক্যালকুলেশন করে সব সময় কিন্তু ভালোবাসাটা হয় না। যেই ভালোবাসাটা বা যেই ফিলিংসটা বা যে রেসপেক্টটা আমি প্রিন্স মামুনের জন্য ছিল আমার মন থেকে, সেটা কিন্তু আপনি ওই 12-13 বছর বা আপনার 18 বছর সেটা দেখে আপনার প্রতি আমার হয়ে যাবে না। আমার মেসেজ বক্সে দেখা যায় যে মানে ঘন্টায় 1,500 থেকে 2,000টা মেসেজ আমি ডিলিট করি, এবং তাদের মধ্যে 90% মেসেজই হচ্ছে এটা যে আমি আপনার সাথে রিলেশনে যেতে চাই, আমি আপনার সাথে লিভিংয়ে থাকতে চাই। ভাই আমি আপনাদেরকে বলি, আপনার এখানে অনেক মানে মেল দর্শক আছেন, অডিয়েন্স আছেন, তাদেরকে আমি বলতে চাই যে আমি এভাবে কারোর সাথে রিলেশন করি না যে আমার বয়স 20, আমার বয়স 23, আমার বয়স এটা, আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই। এভাবে আমি কারোর সাথে রিলেশন করি না, এভাবে আমি কারোর সাথে কারো প্রেমে পড়ে যাই না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একেবারেই ফোন পার্সন না। মানুষ আছে না ফোনে অনেকক্ষণ গল্প করে, চ্যাট করে, টেক্সট করে। আমাকে দেখবেন যে অনেক মানুষ টেক্সট করতেছে, মেসেজ করতেছে, কেমন আছো, খাইছো নাকি, ঘুমাইছো নাকি, কি করতেছো, কোথায় যাচ্ছ, এইসব ভাবি যাবি। তো এইসবের মানে রিপ্লাই দেওয়ার মেন্টালিটিও আমার নাই। এসব আমি মানে কারোর সাথে কথা বললে, কাজের কথাটা বলে আমি ফোনটা রেখে দিই। আমার কাছে আমার ফোন নাম্বারগুলো প্রাইভেট করা, যে আমার কাছে আননোন ফোন কোনো আসবেও না। অ্যান্ড যাদের ফোন নাম্বার আমার কাছে সেভ করা, তাদের সাথে আমার শুধুমাত্র কাজের কথা হয়। তাদের সাথে আমার ওই যে ওইগুলোও হয় না যে এই তুমি কি করছো, বা কারণ আমি কুটনামি করা, ও কি করছে, সে কি করছে, এ কি বলছে, সে কি বলছে, এগুলো আমার করা হয় না আসলে। তো যেটা হয়েছে যে আমাকে যে মানুষ, আপনারা যারা দর্শকরা এত টেক্সট করেন, কি হলো ফোন ধরছো না কেন, টেক্সটে রিপ্লাই দিচ্ছ না কেন, আমি আসলে একেবারেই ফোন পার্সন না। হ্যাঁ, আমি পরিচিত মানুষের সাথেও চ্যাট করি না। মানুষ আছে না মেসেঞ্জারে চ্যাট করে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে, আমার মেসেঞ্জারই নাই। বিলিভ মি, আমার ফেসবুক আমি চালাই না, হ্যাঁ, মেসেঞ্জার আমি চালাই না, মেসেঞ্জার আমার নাই। আর হোয়াটসঅ্যাপে আমি মানুষের ওই আননোন যেসব টেক্সট আছে না, হাই কি করছো, কেমন আছো, কলটা ধরো, ভাই এগুলোর মধ্যে আমি নাই। আমাকে এগুলো লিখে আপনাদের ভ্যালুয়েবল টাইম নষ্ট করবেন না। আপনারা এই এনার্জিটা অন্য কারো পিছনে ব্যয় করেন। আর যেটা বলছি যে আমাকে যোগাযোগ করতে চান আপনারা অনেকে, যোগাযোগ করার জন্য নাম্বার আমার পেজে দেওয়া আছে, আমার মুখস্থ নাই, নাম্বার পেজে দেওয়া আছে। ওখানে শুধুমাত্র কোনো কাজের দরকার হলে মেসেজ দিবেন। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সাথে আমি লিভিংয়ে থাকতে চাই, তোমার সাথে আমি মিট করতে চাই, এগুলো বলার জন্য আপনারা একটু টেক্সট দিবেন না। হ্যাঁ, কারণ আমি ফোনে কথা বলে কারোর সাথে প্রেম করার মতো বয়স আমার নাই, ফোনে কথা বলে কারোর সাথে বিয়ে করার বয়স আমার নাই, বা কারোর সাথে মিট করার মতো সময়ও আমার নাই। সো যদি আপনাদের কোনো পারপাস থাকে, কোনো প্রমোশনের ব্যাপার থাকে, কোনো রিভিউর ব্যাপার থাকে, কোনো ওপেনিংয়ের ব্যাপার থাকে, তাহলে শুধুমাত্র আমাকে মেসেজ দিবেন। না হলে ওই যে হাই তুমি কেমন আছো, ভাত খাইছো নাকি, ঘুমাইছো নাকি, এখন কি করছো, তখন কি করছো, দেখা করা যাবে নাকি, চলো মিট করি, এইসবের জন্য আমাকে একটুও টেক্সট দিবে না, কারণ আমার কষ্ট হয়।
এতগুলা মেসেজ ডিলিট করতে, ঘন্টায় 1000-2000 মেসেজ ডিলিট করতে চিন্তা করেন কি পরিমাণ মানে ওয়েস্ট অফ টাইম হয় আমার এইসব এতগুলা মেসেজের ভিড়ে। আসলে যাদের কাজের মেসেজ থাকে সেগুলো অনেক সময় দেখা হয় না। তো যাই হোক, আমি আজকে যখনই লাইভ অন করছিলাম তখনই অ্যালিস দৌড়ে দৌড়ে আসতেছে, কান্নাকাটি করে করে কোলে লাফায় লাফায় পড়তেছে। তো আজকে ভাবছিলাম যে 1 ঘন্টা পর পর আপনাদের সাথে লাইভ করব। লায়লা আপু আসসালামু আলাইকুম। আমার মাউন ভাইকে তুমি দেখতে পারো না, এখন একটু চাইলে নিয়ে আসতে পারবা? আমি এত বড় মেসেজ কিছু করতে পারলাম না। মামুনকে কি এখনো ভালোবাসেন নাকি আপনি? একটা জিনিস কি যে ভালোবাসার রকমভেদ আছে। অ্যাজ এ হিউম্যান তাকে আমি অবশ্যই একটা রেসপেক্ট করি বা তার জন্য আমার একটা ফিলিংস আছে, বাট তার সাথে আমার যেই ধরনের সম্পর্কে আমি সম্পর্কিত ছিলাম, হ্যাঁ, অ্যাজ মাই লাইফ পার্টনার, অ্যাজ মাই সোলমেট, ওই ব্যাপারটা এখন আর নাই আমার মনের মধ্যে। বিকজ ও অনেক নারীর সাথে জড়িয়ে গেছে, তো আমি আমার মন থেকে ওইটা চলে গেছে, ওই ফিলিংসটা এখন আমার নাই। অ্যাজ এ হিউম্যান ইজ ওকে, একটা পরিচিত মানুষ হিসেবে। এখন আজকে আল্লাহ না করুক মামুন যদি মারা যাইতো ওই দিন, অবশ্যই আমি কাঁদতাম, অবশ্যই আমার মনটা খারাপ হইতো, অবশ্যই আমি অনেকদিন শকে থাকতাম, কারণ ওই মানুষটার সাথে আমি সুখে দুঃখে কষ্টের টাইমে অনেকটা সময় স্পেন্ড করেছি, অনেকটা বছর ছিলাম। সো এটা শুধু মামুনের জন্য না, এটা আপনাদের দেখবেন যে আপনাদের কোনো বন্ধু বা যা আপনাদের এক্স সবার জন্য এই ফিলিংসটা হয়, এটা শুধু আমার না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? হাই আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিয়ান, সফিউল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যাই হোক, আবার রাতে গল্প করবো না। এখন যদি অ্যালিস ঘুমায় তাহলে 1 ঘন্টা পর পর লাইভে এসে আপনাদের সাথে আজকে গল্প করে যাবো। আজকে আমার লাইভ ডে। সবাই ভালো থাকবেন, ডিনার করে ফেলেন সবাই। আবারও হয়তো অ্যালিস যখন ঘুমায় যাবে তখন আমি আবার লাইভে আসবো। বাই বাই।